আসসালামু আলাইকুম। চলতি মাসেই ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু। নতুন উচ্চতায় বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক। এভিয়েশন ইতিহাসে মাইল ফলক স্থাপন তুরস্কের মানববিহীন ফাইটার জেট কিজিল এলমার। সফল এয়ার টু এয়ার মিসাইল অপারেশন। তুরস্ক ইরান নতুন রেল লাইন স্থাপন চুক্তি। চীন থেকে সরাসরি যাওয়া যাবে ইউরোপে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন অগ্রগতি ফ্লোরিডা বৈঠকে। 2024 সালে সমরাস্ত্র বিক্রি করে রেকর্ড আয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শীর্ষ 100টি প্রতিষ্ঠানের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কেবল তুরস্ক নয়, বরং বিশ্ব এভিয়েশন ইতিহাসে নতুন মাইল ফলক রচনা করল তুরস্কের নির্মিত মানববিহীন কম্ব্যাট ফাইটার জেট বায়রাক্তার কিজিল এলমা। বিমানটি প্রথমবারের মতো সফলভাবে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হামলা চালিয়েছে প্রচলিত একটি যুদ্ধবিমান লক্ষ্য করে। বায়রাক্তার কিজিল এলমা যুদ্ধবিমানের নির্মাতা বেকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। কৃষ্ণ সাগরে সিনোপ প্রদেশের কাছে পরিচালিত এই অপারেশনে কিজিল এলমা প্রচলিত যুদ্ধবিমানে মিসাইল হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে তুরস্কের নির্মিত গকদোয়ান মিসাইল, আর প্রচলিত যুদ্ধবিমান শনাক্তের ক্ষেত্রে বায়রাক্তার কিজিল এলমা ব্যবহার করেছে আসেলশান নির্মিত রাডার সিস্টেম। তুরস্কের নির্মিত রাডারের সাহায্যে প্রচলিত যুদ্ধবিমান শনাক্তের পর সেটিতে সফল হামলা পরিচালনা করে কিজিল এলমা। রোববারের এই পরীক্ষার মাধ্যমে এভিয়েশন ইতিহাসে অনেকগুলো মাইল ফলক স্থাপন করে তুরস্ক। প্রথমত, মানববিহীন কম্ব্যাট যুদ্ধবিমান থেকে এয়ার টু এয়ার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল হামলার ঘটনা, এটি বিশ্বে প্রথম। অপরদিকে তুরস্ক এই প্রথমবারের মতো এয়ার টু এয়ার মিসাইল হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে নিজেদের তৈরি গকদোয়ান মিসাইল। এয়ার টু এয়ার বা আকাশ থেকে আকাশে মিসাইল হামলার সময় মানববিহীন বায়রাক্তার কিজিল এলমার সাথে আকাশে ওড়ে মানবচালিত 5টি F-16 যুদ্ধবিমান। এছাড়া বায়রাক্তার আকিঞ্চি একটি ড্রোন বিমানও এ সময় অংশ নেয় অপারেশনে। বায়রাক্তার ড্রোন বিমান ও কম্ব্যাট যুদ্ধ বিমানের নির্মাতা প্রতিষ্ঠান বেকারের প্রধান সেলজুক বায়রাক্তার এক বিবৃতিতে বলেন, তুরস্কের এভিয়েশন ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন। বিশ্বে প্রথমবারের মতো একটি মানববিহীন যুদ্ধবিমান থেকে এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এটা কেবল বায়রাক্তার নয়, বরং দেশ হিসেবে গোটা তুরস্কেরও গৌরব। এদিকে ইরান তুরস্ক সরাসরি রেল লাইন স্থাপন করতে যাচ্ছে। বর্তমানে ইরান সফরে থাকা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই চুক্তি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। প্রায় $2 বিলিয়ন ব্যয় হবে এই রেল লাইন নির্মাণে এবং 3 থেকে 4 বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই রেল লাইন হবে ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের প্রবেশদ্বার। নতুন এই রেল লাইন সিল্ক রোডের দক্ষিণ রুটকে চীন ইউরোপ করিডোরে পরিণত করবে। তুরস্ক ইরান এই রেল লাইনের মাধ্যমে চীন থেকে সরাসরি পৌঁছে যাবে ইউরোপে। দুই দেশের এই নতুন আন্তঃসীমান্ত রেল লাইন বিশ্ব পরিবহন ইতিহাসে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এ মাসে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা, আর এর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রকাশিত খবর অনুযায়ী প্রথম দিকে ঢাকা করাচির মধ্যে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে পাকিস্তানের অন্যান্য শহরেও নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিভিন্ন এয়ারলাইন্স। পাকিস্তান বাংলাদেশের মধ্যে বিমান চলাচল ছিল বাংলাদেশের অন্যতম একটি লাভজনক রুট, কিন্তু ভারতের নির্দেশে 2012 সালে নিরাপত্তার মিথ্যা অজুহাত দেখিয়ে পাকিস্তানের সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয় ভারতের সেবাদাসী হাসিনা সরকার। একইভাবে ভারতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ চলাচল ব্যবস্থা। কেবল তাই নয়, এরপর হাসিনা সরকার চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুযোগ দেয় ভারতকে। এর ফলে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে। ঢাকা পাকিস্তানের মধ্যে যখন সরাসরি বিমান চলাচল করত, তখন মাত্র 3 ঘন্টা সময় লাগত যাত্রীদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে। কিন্তু 2012 সালে সরাসরি
ফ্লাইট পরিচালনা বন্ধ হওয়ায় বাধ্য হয়ে দুই দেশের কেউ অন্য দেশে যেতে চাইলে দীর্ঘ 18 থেকে 20 ঘণ্টা ব্যয় করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে যেতে হয়। এক যুগ পর অবসান হতে চলেছে এই হয়রানির। অপরদিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন আরেক মাত্রা যোগ হতে যাচ্ছে, আর সেটি হলো বাংলাদেশ পাকিস্তান থেকে 1 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1.5 মাসের মধ্যে পাকিস্তানের জাহাজে করে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এই চাল। এই চালের দাম ভারত থেকে আমদানিকৃত চালের তুলনায় শতকরা 10 ভাগ কম এবং চালের মানও উন্নত। বাংলাদেশের চাল রপ্তানি পাকিস্তানের রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে, কারণ পাকিস্তান তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল উৎপাদন করে এবং সম্প্রতি তারা আন্তর্জাতিক বাজারে চাল বিক্রির ক্ষেত্রে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় বাংলাদেশকে তারা পেয়েছে একটি বিশাল বাজার হিসেবে। অপরদিকে কম দামে পাকিস্তান থেকে উন্নত মানের চাল আমদানি করার মাধ্যমে বাংলাদেশ কাটিয়ে উঠতে যাচ্ছে ভারত নির্ভরতা এবং ভারতের জিম্মি দশা থেকে। অনেক বিশ্লেষকের মতে এটা কেবল পাকিস্তান থেকে চাল রপ্তানি নয়, বরং নতুন ভূ রাজনৈতিক একটি কৌশল, যেখানে বড় ধরনের মার খেতে চলেছে ভারত। বাংলাদেশ তার জরুরি বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে ক্রমে সরে আসছে ভারতের কাছ থেকে এবং ঝুঁকছে পাকিস্তান ও চীন, মিশর সহ বিভিন্ন দেশের প্রতি। এর ফলে ভারত সম্প্রতি বাধ্য হয়েছে বাংলাদেশের প্রতি সুর নরম করতে। গত বছর যেখানে বাংলাদেশ ভারত থেকে 7 লাখ টন পেঁয়াজ আমদানি করেছে, এবছর সেখানে বাংলাদেশ ভারত থেকে মাত্র 12,000 টন পেঁয়াজ আমদানি করেছে। এই ঘটনা ভারতের জন্য একটি বড় চপেটাঘাত হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ ভারত গত 3 বছর ধরে পেঁয়াজ রপ্তানি নিয়েও বাংলাদেশের সাথে অনেক নোংরা খেলা খেলেছে। যখন তখন বন্ধ করে দিত বাংলাদেশ পেঁয়াজ, চাল সহ বিভিন্ন পণ্য আমদানি। আবার যখন প্রয়োজন নেই তখন সীমান্ত খুলে দিয়ে ভাসিয়ে দিত বাংলাদেশের বাজার এবং মার খেত দেশের কৃষকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অপরদিকে ইউক্রেনের পক্ষে আলোচনায় প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করছি যুদ্ধ বন্ধে একটি চুক্তি হবে। মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু বড় সমস্যার সমাধান বাকি রয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে রাশিয়া যাবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। 2024 সালে রেকর্ড $679 বিলিয়ন আয় করেছে বিশ্বের শীর্ষস্থানীয় 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। আয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় 100টি প্রতিষ্ঠানের মধ্যে 39টি প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 30টি প্রতিষ্ঠানের লাভের পরিমাণ হল $334 বিলিয়ন। ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল যুদ্ধের কারণে 2024 সালে বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করে বিশ্বের বিভিন্ন দেশের কাছে। এসব যুদ্ধের কারণে নতুন করে ফুলে ফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বাজার। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি সোমবার এই রিপোর্ট প্রকাশ করে। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর সারা বিশ্বের সমরাস্ত্র কেনাবেচার তথ্য সংগ্রহ ও প্রচার করে থাকে। সিপ্রির প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের তুলনায় 2024 সালে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা 6 ভাগ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান, জেনারেল ডিনামিক্স, বোয়িং, আরটিএক্স বিশ্বের শীর্ষস্থানীয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু এবার সিপ্রির তালিকায় এলন মাস্কের স্পেস এক্স এর নাম উঠে এসেছে বিশ্বের শীর্ষ 100 সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে। সিপ্রির রিপোর্টে বলা হয়েছে, এলন মাস্কের স্পেস এক্স 2024 সালে রেকর্ড $1.8 বিলিয়ন আয় করেছে সমরাস্ত্র বিক্রি বাবদ। অপরদিক দিয়ে শীর্ষ 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে 39টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের এবং 23টি রয়েছে ইউরোপের। অস্ত্র বিক্রি বাবদ 2024 সালে ইউরোপের 23টি প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ $151 বিলিয়ন। ইউরোপের সবচেয়ে নামকরা সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান
হল ব্রিটেনের বিএ সিস্টেম। 2024 সালে জাপানের 5টি কোম্পানি $13 বিলিয়ন এবং দক্ষিণ কোরিয়ার 4টি কোম্পানি $14 বিলিয়ন আয় করেছে সমরাস্ত্র বিক্রি বাবদ। অপরদিকে তুরস্কের 5টি কোম্পানি আয় করেছে $10 বিলিয়ন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।